নমস্কার। আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কামিনীর কণ্ঠহারের দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলকে সমৃদ্ধ করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। শুরু হচ্ছে কামিনীর কণ্ঠহারের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শুনেছিলাম ভাদুরী মশাই, কিরণ বাবু এবং সদানন্দ বাবু ডুন্ডা ভ্যালিতে এসেছেন কামিনী রাসেলের বাড়ি। কামিনী রাসেল ভাদুরী মশাইকে জানিয়েছিলেন তার কিছু গয়না চুরির কথা। সেই খবর পেয়ে ভাদুরী মশাই এসেছেন কামিনী রাসেলের বাড়ি। ডুন্ডা ভ্যালিতে এসে গয়না চুরির ব্যাপারে কি জানতে পারলেন ভাদুরী মশাইরা, শুনব আজকের দ্বিতীয় পর্বে। গয়নাটা যদি চুরি নাও হয়ে থাকে, তবু মূল ব্যাপারটা যে একটা দামি গয়না নিয়েই সেটা আঁচ করতে আমাদের কোনো অসুবিধে হয়নি। একই সঙ্গে আশা করছিলুম সেটা নিয়ে যে সমস্যাই দেখা দিয়ে থাকুক এবারে তা জানা যাবে। কিন্তু কামিনী তক্ষুনি গয়নার প্রসঙ্গে ঢুকল না। বলল, তোমাকে আমি ফোন করেছিলুম আঙ্কেল। ভাদুরী মশাই বললেন, 26 এপ্রিল, দ্যাটস ওয়াজ আ ফ্রাইডে। আর তোমরা কাল এসেছো, কাল ছিল 2রা মে। অনুচ্চ গলায় আঙুলের কর গুনতে গুনতে কামিনী বলল, 27, 28, 29, 30, 1, 2। তার মানে আমার ফোন পাবার 6 দিন বাদে এলে। জানি না এর মধ্যে কিছু হয়ে গেল কিনা। কি হবে? এটারও কোনো জবাব দিল না কামিনী। বলল, আজও তো শুক্রবার, আজ তার আসার দিন হলেও মনে হয় সে আসবে না। কার আসার দিন? লিজার। সে কে? লিজা ওয়েভারলি, নার্স কাম ম্যাসিওর, উত্তরকাশী ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করে। সোম, বুধ আর শুক্রবার তার নাইট ডিউটি থাকে, তাই ওই 3 দিন দুপুরে এসে আমাকে মাসাজ করিয়ে যায়। তবে আজ শুক্রবার হলেও সে আসবে না, কি একটা কাজে আটকে গেছে, বাড়িতে নেই, সো উই ক্যান টক ফ্রিলি। ভাদুরী মশাইয়ের ভুরু কুঁচকে গেল। বললেন, যখন কাজের লোকের কথা জিজ্ঞেস করেছিলুম তখন কই, তার কথা তো আমাকে বলিসনি। লিজাকে এবারে ডোমেস্টিক স্টাফের মধ্যে পড়ে যে তার কথা বলবো, আর তাছাড়া ওর কথা বলতে হলে তো আরেকজনের কথাও বলতে হয়। সেই আরেকজনই বা কে? ভাদুরী মশাই জিজ্ঞেস করলেন। দুখান। সে কি করে? বাটির অ্যাসিস্ট্যান্ট, ডাক্তারবাবুর ব্যাগ বয়, সঙ্গে সঙ্গে ঘোরে। পাশ করা কম্পাউন্ডার নয়, তবে বাটি ওকে ওষুধপত্রের ব্যাপারে খানিক শিখিয়ে নিয়েছে। ভাদুরী মশাই বললেন, লিজা কোথায় থাকে? এখান থেকে উত্তরকাশীর পথে যদি যাও তো মাইল 3 গেলেই সেদিকে পড়বে। নতুন একটা সরকারি হাউজিং কমপ্লেক্স, বাইরের ফলক নাম লেখাই আছে। কমপ্লেক্সে ঢুকে বাঁদিকের 3rd বাড়িটা দোতলায় থাকে। লিজা কি বিবাহিত? হ্যাঁ, তবে বছর 2 আগে স্বামী মারা গেছেন। লিজার বয়স কত? ভাদুরী মশাই জানতে চাইলেন। বছর 30-32। বাড়িতে আর কে থাকে লিজার? লিজার মা আর ছেলে, বাচ্চা ছেলে, বয়স বছর 3। ভাদুরী মশাই মিনিট খানেক চুপ করে রইলেন, তারপরে বললেন, দুখান। দুখান কি? লিজার কথা তো শুনলুম, এখন বল দুখান থাকে কোথায়? সে থাকে এ বাড়ির অন্য সব কাজের লোক যেখানে থাকে সেইখানেই। তার মানে পাহাড়ি বস্তিতে? হ্যাঁ, তবে ওদের তুলনায় অনেক কাছে। আমাদের বাড়ির পিছনেই পাহাড়, খানিকটা উঠে গেলেই ওর বাড়ি। ঠিক আছে, ভাদুরী মশাই বললেন, এবারে কাজের কথায় আসা যাক। গয়নাটার কি হলো? যা বুঝতে পারছি ওটা চুরি হয়নি। না আঙ্কেল, চুরি হয়নি। অথচ বাটিকে ভুল বোঝাবার জন্য তোকে চুরির কথা বলতে হয়েছিল, কেমন? হ্যাঁ, ভুল বোঝাবার দরকার হলো কেন? ওটা কাউকে দান করেছিস? মানে এমন কাউকে বাটি যাকে পছন্দ করে না? সেলফোন বেজে উঠল। হাউস কোটের পকেট থেকে যন্ত্রটা বার করে কানে লাগিয়ে কামিনী বলল, হ্যালো।
সে কি, লাঞ্চে আসতে পারছো না? তাহলে কখন ফিরবে? বিকেলের আগে নয়। দেখো বাবু, বাইরে যাতা খেয়ে একটা অসুখ বাঁধিয়ে বসো না। হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো আছেন। আঙ্কেলের সঙ্গে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। বাই। যন্ত্রটা ফের পকেটে পুরে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে কামিনী বলল, বোঝো ব্যাপার, কাল বিকেলের আগে বেরিয়ে গেছে, আজ বিকেলের আগে ফিরবে না, কোনো মানে হয়? ভাদুরী মশাই হেসে বললেন, হ্যাঁ এমন তো হতেই পারে, ডাক্তার মানুষ, রুগীকে ফেলে আসতে পারছে না, নাথিং আনইউজুয়াল। ডাক্তার বিয়ে করে ভুল করেছি। কি যে বলিস, বাটিকে তো বাঙ্গালোরে দেখেছি, অ্যান এক্সেলেন্ট ইয়াং ম্যান। এখন আর খুব ইয়াং নেই, কামিনী হেসে বলল। গত মাসে 50-এ পড়লো, টাক পড়ে গেছে, দেখলে চিনতে পারবে না। বিকেলে তো আসছে, তখনই বোঝা যাবে চিনতে পারি কিনা। কিন্তু ও কথা থাক, গয়নাটার কথা শুনি। ওটা দান করেছিস কাউকে? আচ্ছা, সে কথাও পরে শুনবো, আগে বল ওটার দাম কত? দাম কত তা জানি না, কামিনী শুকনো গলায় বলল। তবে গয়নাটা তুমি হয়তো দেখে থাকবে। কোন গয়নাটার কথা বলছিস? মা যেটা এমনিতে না পড়লেও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পড়তেন, একটা নেকলেস। তোর মায়ের নেকলেস তো কম ছিল না, তার মধ্যে কোনটা? যেটা আসলে ঠাকুমার নেকলেস, মাকে দিয়েছিলেন। শুনে ভাদুরী মশাই যেভাবে মুখ দিয়ে বাতাস টানলেন, তার শব্দ স্পষ্ট শোনা গেল। তার চোখও দেখলুম হঠাৎ ভীষণ সরু হয়ে গেছে। খানিকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না, মনে হলো তার বাক শক্তি লোপ পেয়েছে। খানিক বাদে নিজেকে একটু সামলে নিয়ে বললেন, তোর ঠাকুমা যেটা তোর মাকে দিয়েছিলেন, ঠিক বলছিস? হ্যাঁ, লকেটে 3টে হিরে সেট করা, মাঝখানেরটা বেশ বড়। ভাদুরী মশাই আবার কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলেন কামিনীর দিকে, তারপর বললেন, ওটার দাম জানিস মিনি? কি করে জানবো? নির্বিকার গলায় কামিনী বলল, আমি শেয়ার কেনা বেচার ব্যবসা করি, কোন শেয়ারের এখন কি দাম জিজ্ঞেস করো, আমি বলে দেব। গয়নাগাঠির দাম আমি জানি না। আমি জানি, ভাদুরী মশাই বললেন। তোর বাবা বলেছিলেন শুধু ওই হিরে 3টের দামই 2.5 লাখ। তা সে তো আজকের কথা নয়, এখনকার বাজারে কোন না লাখ 5 হবে। তা সেই 5 লাখ টাকার নেকলেস তুই চুরি করেছিস? যদি না সেটা চুরি হয়ে থাকে তো দান করেছিস কাউকে? না। হারিয়ে ফেলেছিস? না। কারো কাছে বন্ধক রেখে টাকা ধার নিয়েছিস? ধার নিতে যাব কেন? কামিনী হেসে বলল, শোনো আঙ্কেল, নেকলেসটা যদি চুরি হতো তাহলে আর তোমাকে এইভাবে তলব করে এখানে টেনে আনতুম না। কি করতিস? পুলিশে খবর দিতি? অফকোর্স। কিন্তু বাটি তো চুরির কথাই জানে, সে কেন পুলিশে খবর দেয়নি? আমি দিতে দিইনি, বলেছি যে পুলিশ তো অপদার্থ, ওয়ার্ডলেস, কিছুই করতে পারবে না, মাঝখান থেকে লোক জানাজানি হবে। তার চেয়ে বরং আঙ্কেলকে ডেকে পাঠাই, তিনি ঠিকই গয়নাটা উদ্ধার করে দিতে পারবেন। বাটি সে কথা বিশ্বাস করলো? প্রথমে করতে চাইছিল না, পরে যখন বললুম এর আগেও আমার বাবার আমলে আমাদের গয়নার দোকানের একটা চুরির কিনারা করতে তোমাকেই ডাকা হয়েছিল, আর তুমি গয়না উদ্ধার করে দিয়েছিলে, তখন আর কি করবে, মাথা চুলকে বলল, বেশ তাহলে আঙ্কেলকেই ডাকো। তো এই হচ্ছে ব্যাপার। ভাদুরী মশাই বললেন, এই হচ্ছে ব্যাপার মানে? কি যে ব্যাপার কিছুই তো বুঝলাম না, শুধু এইটুকু বোঝা গেল যে এটা চুরির ব্যাপার নয়। চুরির ব্যাপার নয়, হারিয়ে যাওয়ারও ব্যাপার নয়, কাউকে দান করার কি কোথাও বন্ধক রাখার ব্যাপারও নয় আঙ্কেল। এসব যদি নাই হবে তাহলে ব্যাপারটা আসলে কি? ঝাঁঝালো গলায় ভাদুরী মশাই বলেন, তুই কি আমাকে পাগল করে ছাড়বি? গয়নাটা কি উবে গেল? যা হয়েছে খুলে বল, নয়তো আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, কিছু যদি নাই করতে পারি তো বেকার এখানে বসে থাকবো কেন? কোনো মানে হয়? ট্যাক্সিটা তো ছাড়িনি, আজই বিকেলে আমরা দেরাদুন ফিরে যাব। কামিনী যে ঘোর অস্বস্তিতে পড়েছে সেটা ওর মুখ দেখে বোঝা যায়। একবার ভাদুরী মশাইয়ের দিকে তাকালো, একবার আমাদের দিকে, কিন্তু কিছুই বলল না।
মনে হলো ভাদুরী মশাই যদিও ওকে অভয় দিয়ে বলেছেন যে আমাদের সামনে সমস্ত কথাই স্বচ্ছন্দে বলা যায়, তবু ওর অস্বস্তি কাটছে না। এটা মনে হওয়া মাত্র আমি চেয়ার ছেড়ে উঠে পড়ে বললুম, আমি আর সদানন্দ বাবু বরং একটু বাইরে থেকে ঘুরে আসি। ভাদুরী মশাই ফের সেই ঝাঁঝালো গলায় নির্দেশ দিলেন, না, আপনারা বসুন, ও যদি কিছু বলতে চায় তো আপনাদের সামনেই বলবে। তারপরেই কামিনীর দিকে তাকিয়ে বললেন, জীবনে তো কাউকে ভক্তি শ্রদ্ধা করতে শিখিসনি, না তোর বাপকে, না তোর মাকে, না আমাকে, কি করেই বা করবি? ওটা তোর কুষ্ঠিতেই লেখা নেই যে। তা নাই থাক, তোর আঙ্কেলকে তুই বিশ্বাসটা অন্তত করতি, সম্ভবত এখনো করিস। তো সেই আমি তোকে যখন আশ্বাস দিয়েছি যে এদের সামনে যা কিছু বলবি তার একটা কথাও আর কেউ জানবে না, তখন তোর অস্বস্তি কিসের? মুখ নিচু করে বসেছিল কামিনী। এবারে মুখ তুলে বলল, কিসের অস্বস্তি, কাকে নিয়ে অস্বস্তি বুঝতে পারছো না? অস্বস্তি আমার দাম্পত্য জীবন নিয়ে, অস্বস্তি বাটিকে নিয়ে। বাটি যদি আসল ব্যাপার জানতে পারে। কামিনীকে তার কথা শেষ করতে দিলেন না ভাদুরী মশাই। মাঝ পথে তাকে থামিয়ে দিয়ে বললেন, তাহলে তোর জীবনে ফের অশান্তি দেখা দেবে, এই তো? ঠিক আছে, বাটি কিচ্ছু জানবে না। নাও লেট আস হ্যাভ দ্য হোল স্টোরি। হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট নেকলেস? ওটা একজনকে দিয়েছি। চোখ নামিয়ে কামিনী বলল, মানে ঠিক যে দিয়েছি তা নয়, দিতে বাধ্য হয়েছি। কাকে? তা জানি না। তার মানে একজনকে দিতে বাধ্য হয়েছিস, অথচ কাকে দিলি সে কে তা তুই জানিস না? কোনো মানে হয়? সত্যি জানি না আঙ্কেল। তুই কিছু লুকোচ্ছিস মিনি, ভাদুরী মশাই প্রায় ধমক দেবার গলায় বললেন। and you expect me to help you out? আমার ধারণা তুই মিথ্যে বলছিস। নেকলেসটা যাকে দিয়েছিস তাকে চিনিস তুই, কিন্তু তা তুই স্বীকার করছিস না। ইউ আর আ ড্যাম লায়ার। না আঙ্কেল, আমি মিথ্যুক নই, কাতর গলায় কামিনী বলল। সত্যি আমি চিনি না তাকে। তাহলে ওই অত দামি নেকলেসটা তাকে দিলে কেন? আমি যে ভীষণ ভয় পেয়েছিলাম। কিসের ভয়? বাটি আমাকে ছেড়ে চলে যাবে, এই ভয়। আই সি, ভাদুরী মশাই বললেন। ভয় পেয়েছিলি তা তো বুঝলুম, কিন্তু তার কারণটা ঠিক বুঝতে পারছি না। বাটি তোকে ছেড়ে চলে যাবে এমন ভয় পাবার কি কারণ ঘটলো? চেয়ারে এতক্ষণে টান হয়ে বসলো কামিনী। বুঝতে পারছিলুম সে ভীষণ রকমের একটা অস্বস্তিতে ভুগছে। হয় সেই জন্য সব কথা খোলাখুলি বলতে পারছে না, নয়তো বলতে চাইছে না। মনে হলো সেই অস্বস্তির ভাবটা বোধহয় কেটে গেছে। সরাসরি সে ভাদুরী মশাইয়ের দিকে তাকালো, বলল, সব কথা না শুনে তুমি ছাড়বে না, কেমন? সব কথা না শুনলে তোকে সাহায্য করব কি করে? ঠিক আছে, কামিনী বলল, যা যা ঘটেছে পরপর সবই তোমাকে বলছি। শুধু একটা অনুরোধ, দয়া করে শিউরে উঠো না, কিংবা শক্ট হয়েও না। আমরা শিউরে উঠব না, ভাদুরী মশাই বললেন। শক্ট হব না। কি জানিস, যে কাজ করি তাতে শিউরে উঠতে কি শক্ট হতে আমি তো ভুলেই গেছি। আমার এই দুই বন্ধুরও বোধহয় সেই একই অবস্থা। তবে হ্যাঁ, যে নোংরামি আর নিচতা মাঝে মাঝে চোখে পড়ে তাতে একটু কষ্ট এখনো পাই ঠিকই। যাই হোক, তুই বলে যা, আমরা শুনছি। কামিনী বলল, তোমাকে তো 26শে এপ্রিল ফোন করেছিলুম, তাই না? হ্যাঁ, রাত 8টায়, আমার ডায়েরিতে লেখা আছে। তুমি তক্ষুনি চলে এলে না কেন? ওরে বোকা, তক্ষুনি কি আসা যায়? কলকাতায় একটা কাজে এসেছিলুম, সেটা গুছিয়ে তুলতেই তো 2-3 দিন লেগে গেল। 30 তারিখে সকালে ফ্লাইটে দিল্লি আসি, সে রাতটা দিল্লিতে ছিলুম, পরের রাতে ঋষিকেশে। বাস, কাল 10টা মে তারিখেই তোর কাছে এসে হাজিরা দিয়েছি। নে, এখন তোর কথা বল। 26শে এপ্রিলের 2 দিন আগে ডাকে আমার নামে একটা প্যাকেট আসে, কামিনী বলল। লেটার বক্স খুলে প্যাকেটটা পাই, তাতে বিচ্ছিরি কয়েকটা ফটোগ্রাফ ছিল। কার ফটোগ্রাফ? গলায় একটুও জড়তা নেই। কামিনী বলল, আমার।
হরর অব হররস সবই উলঙ্গ অবস্থার ছবি। শুনে ভাদুরী মশাইয়ের কোনো ভাবান্তর হলো না। নির্বিকার গলায় বললেন, অমন ছবি কখনো কাউকে দিয়ে তুলিয়েছিলি? কামিনী চটে গেছে বুঝতে কিছুমাত্র অসুবিধে হলো না। ফুঁসে উঠে বলল, তোলাতে পারি এমন কথা তুমি ভাবলে কি করে? কথাটার জবাব না দিয়ে ভাদুরী মশাই বললেন, তুলিয়েছিলি? কখনো না। ঠিক আছে, ছবিগুলো নিয়ে আয়, আমি দেখব। কথাটা বলেই ভাদুরী মশাই যোগ করলেন, না না, ছবিগুলো নয়, যে কোনো একটা আনলেই চলবে। বারান্দা থেকে বেরিয়ে গিয়ে মিনিট দুয়েকের মধ্যেই কামিনী আবার ফিরে এলো, হাতে একটা প্যাকেট। তার থেকে একটা ফটোগ্রাফ বার করে ভাদুরী মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এখন বলো, এমন ছবি আমি তোলাতে পারি, আনলেস আই গো কমপ্লিটলি ম্যাড? ছবিটা ভাদুরী মশাই দেখলেন মাত্র এক মুহূর্তের জন্য। তারপরেই সেটা কামিনীর হাতে ফিরিয়ে দিয়ে বললেন, ছবির সঙ্গে আর কিছু ছিল না? একটা চিঠি ছিল। হাউসকোটের পকেট থেকে একটা কাগজ বার করে সেটাও ভাদুরী মশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে কামিনী বলল, পড়ে দেখো। ভাদুরী মশাই পড়লেন। তারপর চিঠিখানাকে আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনারাও পড়ুন। ইংরেজিতে টাইপ করা অজস্র ভুলে ভরা চিঠি, বাংলায় তর্জমা করলে এই রকম দাঁড়ায়, এমন ছবি আমাদের কাছে আরো এক সেট আছে। তাতে যে শুধু তুমিই আছো তা নয়, তোমার সঙ্গে দেখা যাবে একটি ছেলেকেও, সেও তোমার মতোই উলঙ্গ। উপযুক্ত দাম পেলে নেগেটিভ সহ সমস্ত ছবি তোমাকে ফেরত দেব। দাম না পেলে ছবিগুলি পাঠাবো তোমার স্বামীকে। চিঠি পড়ে ভাদুরী মশাইয়ের হাতে তুলে দিলুম। ভাদুরী মশাই সেটা কামিনীকে ফিরিয়ে দিয়ে বললেন, দাম কিভাবে ঠিক হলো? পরের দিনই মানে 25শে এপ্রিল দুপুরে টেলিফোন পাই। হেঁড়ে গলায় একটা লোক বলে, তোমার কাছে 3টে হিরে বসানো একটা নেকলেস আছে, সেটা দিলে ছবি ফেরত পাবে। সেই দিনই রাত্রে ফের ফোন আসে, সেই একই গলা। নেকলেসটা কিভাবে কোথায় পৌঁছে দিতে হবে সেটা জানিয়ে দেয়। কিভাবে পৌঁছে দিলি? দাঁড়াও, বড্ড তেষ্টা পেয়ে গেছে, জল খেয়ে এসে সব বলছি। বারান্দা থেকে কামিনী আবার ঘরে ঢুকে গেল। ঘর থেকে ফের বারান্দায় ফিরে আসতে 1 মিনিটও লাগলো না। বাঁ হাতে একটা সফট ড্রিঙ্কের বোতল, ডান হাতে লম্বাটে একটা কাচের গেলাস। দাঁড়ানো অবস্থাতেই বোতল থেকে গেলাস ভর্তি পানীয় ঢেলে দিল কামিনী। এক নিঃশ্বাসে আধ গেলাস শেষ করলো। তারপর বোতল আর গেলাস টেবিলে নামিয়ে রেখে ধপ করে তার চেয়ারে বসে পড়ে ডান হাতের উল্টো পিঠটা একবার ঠোঁটের ওপর বুলিয়ে নিয়ে বলল, যে লোকটা ফোন করেছিল তার গলা আমি চিনি না। সে বলেছিল নেকলেসটা যে কাউকে দিয়ে পৌঁছে দিলেই হবে, তবে পৌঁছে দিতে হবে পরের দিনই, কাঁটায় কাঁটায় রাত 8টায়। ভাদুরী মশাই জিজ্ঞেস করলেন, ক্যারিয়ার হিসেবে বিশেষ কারো নাম করেনি? না, কামিনী বলল, তবে এটা বলেছিল যে যাকেই পাঠাই সে যেন কোনো চালাকি করার চেষ্টা না করে, চালাকি করলে তার ফল ভালো হবে না। আমি বললাম, পুলিশে খবর দেওয়ার সম্পর্কে কিছু বলেনি? বলেছিল বইকি, হুমকি দিয়েছিল, ও সব করলে পরিণাম খারাপ হবে। ক্যারিয়ার হিসেবে কে ওটা নিয়ে গেল? ভাদুরী মশাই বললেন, কে ওটা নিয়ে যাবে সেটা তো আর তোকে বলে দেওয়া হয়নি, লোক ঠিক করার ব্যাপারটা তো তোর হাতেই ছিল। তা ছিল, হুকুম ছিল শুধু এই যে একটা নির্দিষ্ট জায়গায় সে ওটা পৌঁছে দেবে। কোথায় পৌঁছে দিতে হবে বলেছিল? এখান থেকে মাইল 5 দূরে, অন ইয়োর ওয়ে টু উত্তরকাশী, একটা হাফ বিল্ট বাড়িতে। বাড়ি মানে জাস্ট একটা স্ট্রাকচার, শুরু করা হয়েছিল, শেষ হয়নি, আর শেষ যে কখনো হবে তাও মনে হয় না। কেন? বিকজ অফ দ্য লোকেশন, কামিনী বলল। বাড়িটা নিয়ম ভেঙে তৈরি হচ্ছিল। নিয়মটা কি? নিয়ম আর কিছু নয়, পাছে এখানকার সিনিক বিউটি নষ্ট হয় তাই পাহাড়ের গায়ে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার তোলা চলবে না। মালিক সেখানে নিয়ম ভেঙে পাহাড়ের গায়ে পাকা বাড়ি তুলছিল।
একতলা দোতলার ইটের কাজ শেষও করে ফেলেছিল। তারপরেই তার উপরে নোটিশ জারি করে কাজ আটকে দেওয়া হয়। ফলে ইলেকট্রিক লাইন, জলের কানেকশন, স্যানিটেশন, প্লাম্বার ওয়ার্ক ইত্যাদি সব ফিনিশিং এর কাজ তো দূরের কথা, ইটের গাথা প্লাস্টার পর্যন্ত পড়েনি। যদি উত্তরকাশীর দিকে যাও তো রাস্তা থেকেই সেদিকে তাকালে বাড়িটা দেখতে পাবে। গয়নাটা সেখানে রেখে আসতে বলেছিল, ভাদুরী মশাই বললেন। ইন অ্যান আনফিনিশড অ্যাবান্ডেন্ট স্ট্রাকচার। হ্যাঁ, একদম নির্জন জায়গা তো, একে ফাঁকা একটা স্ট্রাকচার, তাই ধারে কাছে লোকজন নেই, কারো চোখে পড়বে না, এইসব ভেবেই বোধহয় ওখানে রেখে আসতে বলেছিল। সব শুনে ভাদুরী মশাই একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, পরের দিন মানে 26শে এপ্রিল, সেদিন রাত 8টায় ওখানে কাকে পাঠালি? প্রথমে ভেবেছিলাম ডোমেস্টিক স্টাফেরই কাউকে পাঠাবো, কামিনী বলল। গয়নার ভেলভেটের কেসটাকে কাপড় নয়তো কাগজ দিয়ে ভালো করে মুড়ে দিয়ে একটা প্যাকেটের মতন করে তাকে বলবো এর মধ্যে একটা বই আছে, একজনকে দিতে হবে, রাত 8টার সময় এটা ওখানে রেখে আসতে হবে। কিন্তু কিন্তু কি পরে অন্যরকম মনে হলো? হ্যাঁ, পরে ভেবে দেখলুম এ বাড়ির যাকেই কাজটা করতে বলি না কেন নিজেদের মধ্যে এই নিয়ে এসে বলা বলি করবেই, ফলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, চাইকে বটির কানে উঠে যেতে পারে। তার উপরে আবার ওদের প্রত্যেকেরই যা ভূতের ভয়, সূর্য ডোবার পর ওখানে যেতে কেউ রাজি হবে কিনা সেও সন্দেহের ব্যাপার। তাছাড়া জায়গাটা একটু দূরেও বটে। তা ভেবেচিন্তে কি ঠিক করলি? ঠিক করলুম লিজাকে বলবো। সদানন্দ বাবু বললেন, মানে ওই যে মেয়েটি সপ্তাহে 3 দিন আপনাকে মাসাজ করতে আসে? হ্যাঁ, শুধুই যে মাসাজ করে তা নয়, কামিনী বলল, যোগ ব্যায়ামের কয়েকটা আসনও করায়, তাতে বেশ উপকারও পাচ্ছি। আমি বললুম, তা আপনি ঠিক করলেন যে ক্যারিয়ারের কাজটা ওকে দিয়েই করাবেন? হ্যাঁ, আমি ভেবে দেখলুম যে ওকে বলাই ভালো। তার দুটো কারণ। প্রথম কারণ, ও একটু রেটিসেন্ট প্রকৃতির, দরকার ছাড়া এ বাড়ির কারোর সঙ্গে কথাবার্তা বিশেষ বলে না, ফলে ব্যাপারটা 5 কান হবার সম্ভাবনা কম। ভাদুরী মশাই বললেন, খুব গম্ভীর প্রকৃতির মেয়ে? কামিনী একটু হেসে বলল, ঠিক তাও নয়, এমনিতে মিষ্টভাষী, সফট স্পোকেন। তবে তোমাদের তো বলেইছি যে কিছুদিন আগে ওর স্বামী মারা গেছে, নাকি বলিনি? হ্যাঁ বলেছিস। তো সেটাও ওর এই নিজের মধ্যে গুটিয়ে থাকার একটা কারণ হতে পারে, পারে না? তা পারে বই কি, ভাদুরী মশাই বললেন। কিন্তু তুই তো দুটো কারণের কথা বলছিলি। লিজাকে বললে কথাটা 5 কান হবে না, এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হলো নেকলেসটা যেখানে রেখে আসার কথা সেই জায়গাটা ওর বাড়ি থেকে বিশেষ দূরেও নয়। আমি বললুম, তা লিজাকে কথাটা বললেন কখন? তারপর দিন সকালে। কামিনী বলল, অর্থাৎ যেদিন রাত্রির 8টায় নেকলেসটা সেই আনফিনিশড বাড়িতে রেখে আসার কথা, 26th এপ্রিল টু বি প্রিসাইজড। হ্যাঁ, ভাদুরী মশাই বললেন, আজ থেকে ঠিক 7 দিন আগে। অ্যান্ড দ্যাট ওয়াজ আ ফ্রাইডে। তাতে আমার সুবিধেই হলো, কেননা শুক্রবার লিজার আসার দিন। কাঁটায় কাঁটায় 10টায় আসে, 1 ঘন্টা মাসাজ করে, আসন করায়, তারপর চলে যায় ঠিক 11টায়। একটুক্ষণ চুপ করে রইল কামিনী, তারপর বলল, সেদিনও ঠিক 10টাতেই এলো। বেসিনে নিজের হাত মুখ সাবান দিয়ে ধুয়ে বডি অয়েল দিয়ে আমাকে মাসাজ করলো মিনিট 45। আমাকে দুটো আসন করতে বলল, কোথায় ভুল হচ্ছে সেটা দেখিয়ে দিল। তারপর যখন কাজ শেষ করে 11টা নাগাদ বেরিয়ে যাচ্ছে, তখন ওকে অনুরোধটা করলুম আমি। ভেলভেটের বাক্সটা আগেই রেডি করে রেখেছিলি? আগের রাত্রিরে রেডি করে রেখেছিলুম, সেটা ওর হাতে দিয়ে বললুম, লিজা, উইল ইউ কাইন্ডলি ডু মি আ ফেভার? ও তাতে একটু অবাক হয়ে বলল, কি করতে হবে? আমি বললুম, এই প্যাকেটে একটা বই আছে, এটা এক জায়গায় রাত 8টার সময় পৌঁছে দিতে হবে। কোথায় পৌঁছে দিতে হবে তাও বললুম ওকে। তুই রিকোয়েস্ট করতেই ও রাজি হয়ে গেল? একেবারে সঙ্গে সঙ্গে যে রাজি হয়ে গেল তা নয়, বলল দিনের বেলায় হলে ওর কোনো অসুবিধে হতো না, কিন্তু সোম, বুধ আর শুক্রবারে তো হসপিটালে ও নাইট ডিউটি থাকে, এই 3টে দিন, তাই রাত্রির দিকে ও কোনো কাজ রাখে না, পাছে ডিউটিতে ওর লেট হয়ে যায় বলে চলেই যাচ্ছিল।
হঠাৎ দরজা পর্যন্ত গিয়ে একটু থেমে দাঁড়ালো, তারপর পিছন ফিরে বলল, ঠিক আছে, দিয়ে দিন, আমি পৌঁছে দেব। আমি বললুম, কিন্তু তোমার তো হসপিটালে পৌঁছতে দেরি হয়ে যাবে। তাতে ও হেসে বলল, নাইট ডিউটি থাকলে বাড়ি থেকে তো 8টায় বেরিয়ে পড়তে হয়, আজ না হয় 7:30টায় বার হব। রাত 8টায় কেন একটা গড ফর সেকেন্ড জায়গায় একটা বই পৌঁছে দিতে হবে তা নিয়ে কোনো প্রশ্ন করেনি? না, কামিনী বলল, ওকে তো তা ধরো বছর দেড়েক ধরে দেখছি, এর মধ্যে যে কখনো ওকে কোনো অনুরোধ করিনি তাও নয়, কিন্তু এই একটা ব্যাপার দেখেছি যে অনুরোধ করলে ও হয় সেটা রাখে কিংবা সরাসরি বলে দেয় সরি, অর্থাৎ অনুরোধটা রাখা ওর পক্ষে সম্ভব নয়, কিন্তু কোনো ব্যাপারেই কখনো কোনো প্রশ্ন করে না। প্যাকেটটা ও ঠিক সময় ঠিক জায়গায় রেখে এসেছিল? হ্যাঁ, ফোনে আমাকে বলা হয়েছিল বাড়িতে ঢুকে সামনেই দোতলায় ওঠার সিঁড়ি পাওয়া যাবে, নেকলেসের কেসটা রাখতে হবে তার প্রথম ধাপে, ও তাই রেখে আসে। সেখানে কেউ ছিল না? থাকলেও লিজা তাকে দেখতে পায়নি, বাড়িটা তো অন্ধকার, তার মধ্যে দেখবেই বা কি করে? কাউকে তো দেখতে পায়নি, এ কথা লিজা তোকে কখন জানালো? সোমবার আমাকে মাসাজ করতে এসে, কামিনী বলল, কিন্তু শুক্রবারই আমি একটা খুব মুশকিলে পড়ে গিয়েছিলাম। শুনে ভাদুরী মশাইয়ের ভুরু একটু উপরে উঠে গিয়ে পরক্ষণেই আবার তার স্বাভাবিক জায়গায় ফিরে এলো। বললেন, বাড়িতে কিছু আঁচ করেছে? না, তা নয়। মুশকিলটা তাহলে কিসের? কোল্ড ড্রিঙ্কের বোতল থেকে এবার আর গেলাসে পানীয় ঢেলে নিল না কামিনী, বোতলটাকেই উঁচু করে তুলে ধরে বাদবাকি তরল পদার্থটুকু সরাসরি গলায় ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। তারপর বলল, ওই শুক্রবার রাত্রিরেই আমাদের এই হাউজিং কমপ্লেক্সে একটা পার্টি ছিল। কিসের পার্টি? এখানে এক ভদ্রলোকের ছেলে বিলেতে একটা ভালো চাকরি পেয়েছে, সে বউ নিয়ে বিলেত চলে যাবে, সেই উপলক্ষে পার্টি। তা পার্টিতে আমি কি পোশাক পরে যাব এমনিতে কখনো তা নিয়ে বাড়িতে কিছু বলে না, কিন্তু সেদিন রাত্রিরে হঠাৎ কি খেয়াল হলো, আমি যখন পার্টিতে যাবার জন্য তৈরি হচ্ছি তখন বলে বসলো যে আমার হীরের নেকলেসটা যদি পরি তো দিব্যি হয়। তাতে তুই কি বললি? বললুম, যেটা পরে আছি এটা তো খারাপ কিছু নয়, এখন যদি সেই নেকলেসটা পরি তো তার সঙ্গে ম্যাচ করিয়ে আমার হাত আর কানের গয়নাটাও পাল্টাতে হবে, সে অনেক ঝামেলা, তাতে না হোক অনেক সময় নষ্ট হবে, পার্টিতে যেতে অনেক দেরি হয়ে যাবে। ভাদুরী মশাই মৃদু হেসে বললেন, তারপরে কি হলো সে তো বুঝতেই পাচ্ছি, বাটি জিদ ধরে বসে রইল যে না, সেই নেকলেসটাই তোকে পরতে হবে, কেমন? কামিনী বলল, ঠিক তাই, অন্য কখনো কিন্তু বাটি এমন করে না, কিন্তু সেদিন যে কি হলো। সদানন্দ বাবু সম্ভবত একটু অন্যমনস্ক হয়ে গেছিলেন, কিংবা হয়তো এমনও হতে পারে যে তারিখটা তিনি ঠিক খেয়াল করেননি, তাই বললেন, তা আপনার হাজবেন্ড যখন অত করে বলছেন তখন না হয় একটু সময় নষ্ট হতো, ওটা পরে নেওয়াই তো আপনার উচিত ছিল। আমি বললুম, কোনটা পরে নেওয়া? কেন, ওই হীরের নেকলেসটা। সদানন্দ বাবু বললেন, ওটা পরে নিলেই তো হতো। ভাদুরী মশাই ধমক দেওয়ার গলায় বললেন, কি করে পরবে? গত শুক্রবার রাতের কথা হচ্ছে, সেটা ভুলে যাবেন না। হীরের নেকলেসটা কি তখন মিনির কাছে ছিল? কামিনী বলল, সেদিন সকালেই তো আমি সেটা লিজার হাতে তুলে দিয়েছি। হে হে, সদানন্দ বাবু দাঁত দিয়ে জিভ কেটে বললেন, ভুলে গেছলুম। তখন কি হলো? ভাদুরী মশাই বললেন, বাটিকে তুই বললি যে ওটা চুরি হয়ে গেছে। প্রথমেই বলিনি, কামিনী বলল, আসল কথাটা তো বাটিকে জানাতে পারছিলুম না, জানাতে ভয়ও করছিল খুব। কিসের ভয়? প্রথম ভয় বাটি হয়তো বিশ্বাস করে বসবে যে সত্যি সত্যি আমি আমার ওই রকমের কদর্য ছবি তুলিয়েছি, তার উপরে আবার বিশ্বাস না করলেও কি ভয় নেই? বললুম, বিশ্বাস না করলে তো মিটেই গেল, তখন আবার ভয় কিসের? বিশ্বাস না করলে উল্টে আমাকে চার্জ করে বলবে যে আমি কেন একটা ব্ল্যাকমেলারকে ভয় পেয়ে ঘুষ দিয়ে তার মুখ বন্ধ করার জন্য নেকলেসটা তাকে পাঠিয়েছি। বাটিকে আপনারা চেনেন না, ও এমনিতে ভালো মানুষ, কিন্তু রেগে গেলে
ওর মাথায় খুন চেপে যায়। ওকে যদি বলতুম যে ছবি পাঠিয়ে আর টেলিফোন করে যে লোকটা আমাকে ভয় দেখাচ্ছে নেকলেসটা তাকে কোথায় পৌঁছে দিতে হবে, তাহলে তক্ষুনি ও রিভলভার নিয়ে সেখানে ছুটতো। গিয়ে হয়তো সেখানে তাকে পেত না, কিংবা পেলেও একটা রক্তারক্তি কাণ্ড হতো। হয়তো সেই লোকটা ওর হাতে খুন হতো, কিংবা তার হাতে বাটি। সেই সব ভেবেই ওকে সত্যি কথাটা বলতে পারিনি। ভাদুরী মশাই বললেন, অগত্যা চুরির কথা বললি, কিন্তু সেটাও তো প্রথমে বলিসনি বলছিস। কখন বললি তাহলে? বলছি। প্রথমে কিছুক্ষণ আলমারির লকার খোঁজাখুঁজির ভান করলুম, তারপর বাটিকে বললুম, আমি তো পাচ্ছি না, তুমি একবার দেখো না। তা বাটিও খানিক্ষণ খুঁজলো। শুধু আমার আলমারির লকার নয়, সব কটা আলমারির সব কটা লকার, তারপর শাড়ির ভাঁজে, গদির তলায়, কিন্তু বাটিও কিছু পেল না। কি বলবো, ওটা পাওয়া যাবে না। এটা জেনেও যে ওকে দিয়ে এত পরিশ্রম করাচ্ছি, তার জন্য আমার খারাপও লাগছিল খুব। শেষকালে একসময় বললুম, দেখো, গত মাসে ওই নেকলেসটা পরে একটা পার্টিতে গিয়েছিলাম। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিল। তখন ওটা বিছানাতেই রেখে ঘুমিয়ে পড়ি। লকারে আর তুলে রাখা যায়নি। নিশ্চয়ই চুরি হয়ে গেছে। তাতে বাটি কি বললো? প্রথমে আমাকে একটু বকাবকি করলো, তারপর বললো ইমিডিয়েটলি পুলিশে খবর দেওয়া দরকার। কিন্তু আঙ্কেল, পুলিশে খবর দিতে বিবেকে বাঁধলো আমার। আমি তো জানি নেকলেসটা চুরি হয়নি। তাহলে পুলিশ ডেকে কি হবে? পুলিশ তো সন্দেহ করবে আমাদের বাড়ির কাজের লোকদেরই। অর্জুনকে, লক্ষ্মীকে, যোগীশ্বরকে, হরিন্দরকে, দুখানকে। ওদের থানায় ধরে নিয়ে যাবে, পেটাবে। তাছাড়া লিজাকেও তো পুলিশ সন্দেহ করতে পারে, জেরা করতে পারে। বইয়ের প্যাকেট বলে তাকে যা দিয়েছি সেটা সে খুলে দেখেছে কিনা তারই বা ঠিক কি? জেরায় জেরবার হয়ে সে যদি বলে দেয় নেকলেসটা সেই প্যাকেটের মধ্যে ছিল, তাহলেই তো চিত্তির। বাটিকে তাই বললুম, পুলিশকে জানিয়ে লাভ নেই, ওরা গুড ফর নাথিং, কোনো ক্রাইমেরই কিনারা করতে পারে না। বরং চারু আঙ্কেলকে জানাই, তিনি নিশ্চয়ই ওটা উদ্ধার করে দিতে পারবেন। কামিনী থামতে ভাদুরী মশাই বললেন, বাস, তারপরেই ফোন করলি আমাকে? করতে বাধ্য হলুম। কামিনী বলল, সব কথা তো শুনলে, এখন বলো, সেদিন তোমাকে ফোন না করে কোনো উপায় ছিল আমার? যদি না তোমায় ফোন করতুম তো বাটি নিশ্চয়ই থানায় ফোন করে পুলিশকে সব জানাতো। তাহলে আর কেলেঙ্কারির কিছু বাকি থাকতো না। ভাদুরী মশাইকে একটু চিন্তিত দেখাচ্ছিল। বললেন, সবই তো বুঝলুম মিনি, কিন্তু আমি বা এখন কি করব? কামিনী হেসে বলল, কি আর করবে? জানো নেকলেসটাকে উদ্ধার না করে ছাড়বে না। বাটির সামনে এরকম একটা ভাব দেখাবে, কয়েকটা দিন এখানে ওখানে একটু ছুটোছুটি করবে, তারপর কলকাতায় ফিরে যাবে। ইন দ্য টাইম বাটিও ধরে নেবে যে তুমিও যখন কিছু করতে পারলে না, তখন পুলিশে খবর দিয়েও কোনো লাভ নেই। আর নেকলেসটা? ওটা যাবার ছিল গেছে। ওটা দিয়ে যে আমি আমার ইজ্জত বাঁচাতে পেরেছি তাই যথেষ্ট। ও নিয়ে তুমি আর ভেবো না। কথা বলতে বলতে হাত ঘড়ির দিকে তাকালো কামিনী। বলল, উরি বাবা, 1টা বাজতে চললো। একটু পরেই লাঞ্চের ডাক পড়বে, তোমরা স্নান করে নাও। আর তুই? আজ তো লিজা আসেনি, তাই মাসাজও হবে না। যোগ ব্যায়ামে কয়েকটা আসন তো করতে হবে, সেসব নিজেই করে নেব। তারপর স্নান ঘরে ঢুকবো। খেতে বসবো এই ধরো 1:15 নাগাদ। যাও যাও, তোমরা আর দেরি করো না। বারান্দা থেকে কামিনী তার ঘরে চলে গেল। ভাদুরী মশাইকে তার ঘরে পৌঁছে দিয়ে আমি আর সদানন্দ বাবু আমাদের এলাকায় চলে এলুম। ঘরে ঢুকে সদানন্দ বাবু বললেন, আমি আর এখন চান করছি না, বরং মাথায় একটু জল ছিটিয়ে নেব ক্ষণ। আপনি চান করে নিন। চান করে বাইরে এসে দেখি সদানন্দ বাবু গালে হাত দিয়ে বসে আছে। বললুম, কি ব্যাপার, কিছু ভাবছেন? সদানন্দ বাবু বললেন, ভাবছি যে মেয়েটা বদ্ধ পাগল, নইলে হাসতে হাসতে অমন কথা বলতে পারে। কি বললো? ওই যে বললো ওটা যাবার ছিল গেছে, অথচ যেটা গেল তার দাম নাকি 5 লাখ টাকা। ভাবা যায়? গম্ভীর গলায় বললুম, যায়, বাজার চড়ুক, কমে শেয়ার বেচে 2 টাকা তুলে নেবে। ভাদুরী মশাই তার ঘর থেকে আমাদের ঘরে চলে এসেছিলেন। বসে বসে গল্প হচ্ছিল। তার মধ্যে ফটোগ্রাফগুলোর কথা একবারও ওঠেনি। কথা হচ্ছিল নেকলেসটা নিয়ে। ভাদুরী মশাই বললেন, ওর মধ্যে যেটা বড় তার একটা ইতিহাস আছে।
মূলে ওটা কার ছিল বলা শক্ত, তবে কামিনী ঠাকুরদার হাতে আসার আগে ওটা ছিল বড়দার এক বনেদি ব্যবসায়ীর হাতে। সে নাকি সুরাটের এক পর্তুগিজ বণিকের কাছ থেকে ওটা কিনেছিল, কিন্তু কেনার পর মাত্র 1 বছরের মধ্যেই তার স্ত্রী ও একমাত্র সন্তানটি মারা যায়। তার ধারণা হয় যে হিরেটা অপয়া, ওটা কেনার ফলেই তার স্ত্রী পুত্র মারা গেছে। এবারে ব্যবসাও লাটে উঠবে। বাস, তারপরে সে আর দেরি করেনি। কামিনী ঠাকুরদা অশ্বিনী ভাই পটেলের সঙ্গে যোগাযোগ করে সে ওটা বেচে দেয়। সদানন্দবাবু বললেন, হীরের যে পয়া অপয়া আছে এটা কিন্তু নিচে কথা নয়। আমার এক পীর শাশুড়ির কাছে শুনেছি তার দাদা শ্বশুরের ছেলেবেলায় একবার এমন ন্যাবারোগ হয়েছিল যে গোটা শরীর একেবারে হলদে হয়ে যেত, বাঁচার কোনো আশাই ছিল না। ডাক্তার বদ্যি ফেল মেরে যাবার পরে ডাক পড়লো জ্যোতিষীর। তিনি এসে রোগীর কুষ্টি দেখে বললেন, তোমরা করেছো কি? এর তো দেখছি হিরোকারোগ্য যোগ রয়েছে, বাঁচাতে হলে এক্ষুনি একে হীরের আংটি পরাও। হেসে বললুম, হীরের আংটি পরাতেই অমনি জন্ডিস সেরে গেল? হাসবেন না, হাসবেন না, সদানন্দবাবু বললেন, এর ভেতরে হাসির কিছু নেই। হীরে সত্যি পয়া অপয়া আছে, কারো ভালো হয় কারো মন্দ। কি রকমের মন্দ সেটা যদি শুনতে চান তো আমাদের জেঙ্কিন্স অ্যান্ড জেঙ্কিন্স কোম্পানির শামুকখোলা টি গার্ডেনের ম্যানেজারের গপ্পটা বলি। গপ্পটা শুরু হবার আগেই ঘন্টা পড়ল। ভাদুরী মশাই বললেন, লাঞ্চের ঘন্টা, গপ্পটা পরে শুনবো, চলুন খেতে যাওয়া যাক। হাত ঘড়িতে 1:30 বাজে। সবাই মিলে একতলার ডাইনিং রুমে গিয়ে হাজির হওয়া গেল। অর্জুন টেবিলে প্লেট সাজিয়ে ফেলেছে। ভাদুরী মশাই বললেন, মিনি কোথায়? তাকে দেখছি না যে। প্রশ্নটা অর্জুনকে করেছিলেন, কিন্তু তার আর কোনো উত্তর দেবার দরকার পড়ল না। হাতে একটা বোতল নিয়ে কামিনী এসে ঢুকলো, বলল, তোমরা এসে গেছে দেখছি। ভাদুরী মশাই বললেন, ঘন্টা বাজাবার ব্যাপারটা তোদের বাঙ্গালোরের বাড়িতে ছিল, সেটা এখানেও চালু আছে দেখে ভালো লাগলো। কাল রাত্রিরে অবশ্য ডিনারের ঘন্টা শুনিনি। কামিনী হেসে বলল, ওটা অর্জুনের ব্যাপার, ও তো বিকেল বিকেলে চলে যায়, রাত্রিরে তাই ঘন্টাও বাজেনি, তোমরাও শোনোনি। তাই বল, ভাদুরী মশাই বললেন, কিন্তু তোর হাতে ওটা কিসের বোতল? টনিকের, এনার্জি প্লাস, এনার্জি বাড়ায়। কিছুদিন থেকে রোজ দুবেলা 2 চামচ করে খাচ্ছি, দুপুরে আর রাতে খাওয়ার আগে। কই, কাল রাত্রে তো খেতে দেখিনি। ডাইনিং রুমে নিয়ে আসেনি, তাই দেখনি। দোতলাতেই টনিকটা খেয়ে নিয়ে তারপর নিচে খাওয়ার ঘরে এসেছিলুম। ওটা খেলে সত্যি এনার্জি বাড়ে? না বাড়লে আর খাচ্ছি কেন? কামিনী একটা কাপে 2 চামচ ওষুধ ঢাললো, তারপর ওষুধটা খেয়ে মুখ বিকৃতি করে বলল, স্বাদটা অবশ্য অতি বিচ্ছিরি। ভাদুরী মশাই বললেন, তা হোক, উপকার যখন পাচ্ছিস তখন খেয়ে যা। তা যে কাজে এসেছি, আমারও একটু এনার্জি দরকার, তাই তোর সঙ্গে আজ আমিও একটু খেলে পারি, মানে ওই যে কটা দিন এখানে আছি আর কি। খাবে? কামিনী তার ওষুধের বোতলটাকে ভাদুরী মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে খুশি গলায় বলল, দাঁড়াও, অর্জুনকে তাহলে বলি আর একটা কাপ দিতে, স্বাদটা কিন্তু সত্যি খুব বিচ্ছিরি। থাক, তাহলে এখন খেয়ে খিদেটা নষ্ট করব না, ভাদুরী মশাই বললেন, আগে লাঞ্চ খাই, পরে উপরে গিয়ে ওষুধ খাবো। কিন্তু আঙ্কেল, ওটা কিন্তু খাওয়ার আগেই খেতে হয়। কে বলেছে? বাটি? বাটির এত সময় কোথায় যে বউয়ের স্বাস্থ্য নিয়ে ওষুধ নিয়ে ভাববে? সে তো তার 2 টাকা ভিজিটের রোগীদের নিয়েই ব্যস্ত। বাহ, বাটি তো শরীর স্বাস্থ্য নিয়ে ভাবে না, ভাদুরী মশাই হেসে বললেন। বাজে কথা বলিস না মিনি, সে যদি নাই ভাববে তো ওষুধটা প্রেসক্রাইব করলো কে? কামিনী বলল, লিজা। তবে হ্যাঁ, লিজা এটা এনে দেবার পরে বাটিকে না জানিয়ে খেতে শুরু করিনি। তা বোতলটা দেখে সেও বলল, লিজা ঠিক ওষুধই এনেছে, এনার্জি প্লাস, খুবই নামকরা কোম্পানির টনিক, নিয়মিত খেলে উপকার পাবই। খেতে খেতে কথা হচ্ছিল। অর্জুনের রান্নার হাত ভালো, পদ বেশি করেনি। ভাতের সঙ্গে ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর চিকেন কারি, শেষ পাতে জমাট টক দই, সেও বাড়িতেই পাতা। খাওয়া শেষ করে ভাদুরী মশাই বললেন,
বাটি তো বিকেলের আগে ফিরছে না, ততক্ষণ তুই কি করবি মিনি? ঘরে গিয়ে কোনো একটা বই পড়বো, কামিনী বলল। বই পড়তে পড়তে যদি ঘুম এসে যায় তো ঘন্টাখানিক ঘুমিয়ে নেব। তোমরাও একটু ঘুমিয়ে নিতে পারো আঙ্কেল। কিরণ বাবু আর বোসমশাই কি করবেন আমার জানা নেই, তবে আমি ঘুমোবো না। ভাদুরী মশাই হেসে বললেন, আমি রাতে ঘুমোই, দিনে জাগি, আর তাছাড়া আমাকে একটু বেরোতেও হবে। সদানন্দ বাবু বললেন, কোথায়? কথাটা জবাব না দিয়ে কামিনীর দিকে তাকিয়ে ভাদুরী মশাই বললেন, হ্যাঁ রে মিনি, রাজেশের কথা তোর মনে আছে? কোন রাজেশ? রাজেশ কুলকার্নি। বাঙ্গালোরে তোদের পাশের বাড়িতে একটা খ্রিস্টান পরিবার থাকতো, মনে আছে? ও মানে সেই বাড়ি সেই ছোট্ট ছেলেটা যে তখন স্কুলে পড়তো, তারপর রোজ বিকেলে দোকানে যাবার আগে বাবা যাকে ডেকে পাঠিয়ে ঘন্টাখানেক অঙ্ক শেখাতেন, তাকে কেন মনে থাকবে না? যাক, মনে আছে তাহলে। তো সে আর এখন সেই ছোট্ট ছেলেটি নেই, তার বয়স এখন বছর 30। কি করে সে এখন? এমএসসি পাশ করে কর্ণাটকের একটা গ্রামের স্কুলে মাস্টারিতে ঢুকেছিল। বছর 3 আগে স্কুলের চাকরি ছেড়ে কলেজে ঢোকে। এখন উত্তরকাশীর একটা কলেজে পড়ায়। কলেজটা শুনেছে খ্রিস্টান মিশনারিদের, মনে হয় ভালোই আছে। বলো কি, তুমি এত সব খবর রাখো কি করে? যেভাবে রাখতে হয়। কি জানিস মিনি, আমি কাউকেই ভুলে চাই না। যেমন তোর খবর রাখি তেমন রাজেশের খবরও রাখি। তা ভাবছি রাজেশ যখন এত কাছে রয়েছে তখন দুপুরটা বেকার বসে না থেকে তার সঙ্গে একবার দেখা করে আসি। এখানে ওর বাড়ি? বাড়ি ভাড়া করার দরকার হয়নি। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। হস্টেলের মধ্যেই 2 কামরার কোয়ার্টার্স। বিয়ে করেনি। বাবা তো ওর ছেলেবেলাতেই মারা গেছেন। তোর বাবার সাহায্য না পেলে ওর লেখাপড়াই হতো না। যাই হোক, এখন মাকে নিয়ে এখানে থাকে। মিনি বলল, রাজেশ জানে তুমি এখানে? ভাদুরী মশাই হেসে বললেন, আগে জানতো না, এখন জানে। আসলে ওর সঙ্গে তো চিঠিপত্রে আমার যোগাযোগ ছিলই, ওর ফোন নাম্বারও আমি জানতুম। তা কলকাতা থেকে রওনা হবার আগের দিন ওকে ফোন করে আমার আসার কথা জানাই। এটাও বলি যে এখানে এলে ওর সঙ্গে দেখা করব। এখানে এলে তুমি আমার কাছে উঠবে তা ওকে বলেছ? তা বলিনি, তবে আজ তো ওর সঙ্গে দেখাই হচ্ছে, তখন বলবো। তখন বলো যে মাকে নিয়ে ও যেন অতি অবশ্য একদিন এখানে আসে। এলে আমরা দারুণ খুশি হব। ওহ, সেই রাজেশ! ও আমাকে মিনি দিদি বলতো, আর আমি ওর মাকে বলতাম শারদা মাসি। সেই রাজেশ এত কাছে থাকে, এ তো ভাবাই যায় না। ওকে কিন্তু শিগগিরই একদিন আসতে বলো আঙ্কেল। বলবো রে, বলবো। কামিনীকে আশ্বস্ত করে আমাদের দিকে তাকালেন ভাদুরী মশাই। বললেন, কি ব্যাপার, আমি বেরুবো শুনেও আপনারা চুপ করে বসে আছেন যে? বেরুবার ইচ্ছে নেই? দুপুরে পড়ে পড়ে ঘুমোবেন? বললুম, কি যে বলেন, সেই কত বছর আগে উত্তরকাশীতে আসা হয়েছিল। আবার যখন শহরটাকে ঘুরে দেখার সুযোগ পাচ্ছি তখন ছাড়া যায়? সদানন্দ বাবু বললেন, আমি তো যাবই। বাবা বিশ্বনাথের কাশী ও বিশ্বে আমার দেখা হয়নি, তবে এই কাশীকে দেখার সুযোগ যখন পেয়েছি তখন ছাড়ছি না। খাওয়া শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। কাজের লোকটি টেবিল পরিষ্কার করার জন্য দাঁড়িয়ে আছে দেখে আমরা উঠে পড়লুম। ভাদুরী মশাই এনার্জি বর্ধক ওষুধের বোতলটা টেবিল থেকে তুলে নিয়ে কামিনীকে বললেন, এটা আমি ঘরে নিয়ে যাচ্ছি, 2 চামচ খেয়ে তারপর বোতলটা তোর ঘরে দিয়ে আসবো। কথাটা শেষ করে ভাদুরী মশাই আর দাঁড়ালেন না, আমাদের নিচে দোতলায় চলে এলেন। নিজের ঘরে ঢোকার আগে বললেন, 2:15 বাজে, দিবানিদ্রা মহাপাপ, তাই ঘুমোবার চেষ্টা করবেন না। ইন্দ্রলালকে বলা আছে সে গাড়ি তৈরি রেখেছে, আমরা 2:30 নাগাদ বেরিয়ে পড়ব। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে নামুন। বৈশাখ মাসের অর্ধেকটা কাবার হয়ে গেছে। কলকাতায় এখন নিশ্চয়ই দারুণ গরম, এখানে কিন্তু গরমের নামগন্ধ নেই। বেশি না হলেও বাতাসে হালকা শীতের আমেজ, বিকেল হলে সেটা আরো বেড়ে যায়। সদানন্দ বাবুকে বললুম, আর কিছু না হোক অন্তত একটা জাম্পার পরে নেবেন, আর হ্যাঁ, ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে, তাই সঙ্গে একটা মাফলারও রাখা ভালো। সদানন্দ বাবু বললেন,
আমি মশাই একজোড়া মোজাও আমার পকেটে নিয়ে নিচ্ছি, ফিরতি পথে পড়ে নেবক্ষণ, নয়তো চোরা ঠান্ডা লেগে যেতে পারে। বিদেশে এসে অসুখ বাঁধিয়ে বসাটা কোনো কাজের কথা নয়। ঠিক 2:30টাতেই নিচে নেমে গাড়ি তৈরি ছিল। আমরা বেরিয়ে পড়লুম। বেরোবার সময় দুটো ব্যাপার চোখে পড়ে। এক, পথ আটকানো কাঠের ডান্ডাটা নামানো ছিল, আমাদের ট্যাক্সিটাকে বেরোতে দেবার জন্য সেটা উপরে উঠে যায়। 2, সেন্ট্রি বক্সের লোকটি একটা খাতা খুলে কি লিখে নিল, সম্ভবত আমাদের গাড়ির নম্বর ও হাউজিং কমপ্লেক্স থেকে বেরিয়ে যাবার সময়। সদানন্দ বাবু আমার পাঁজরে একটা খোঁচা মেরে চাপা গলায় বললেন, দেখলেন ব্যাপারটা? উত্তরটা আর আমাকে দিতে হলো না। যতই আসতে বলে থাকুন, প্রশ্নটা আমাদের ড্রাইভার ইন্দারলালের কানে ঠিকই পৌঁছে গেছে। ঘাড় না ঘুরিয়ে সে সামনের সিট থেকে বলল, मैं भी देखा बाबूजी, सिक्योरिटी बहुत कड़ा है। ভাদুরী মশাইও বসে আছেন সামনের সিটে, ইন্দারলালের বাঁ পাশে। সদানন্দ বাবুর কথাটা তিনিও শুনেছেন ঠিকই। বললেন, যাক, আপনারা চোখ কান খোলা রেখেছেন তাহলে। সে তো আমি 24 ঘন্টাই খোলা রাখি, সদানন্দ বাবু বললেন। সব দেখি, সব শুনি, তা নইলে আর আপনার কাজে হেল্প করব কি করে? আপাতত আপনাদের ডান দিকের চোখ বন্ধ রাখলেও ক্ষতি নেই, ভাদুরী মশাই বললেন। নদীর শোভা না দেখলেও চলবে, বাঁ দিকের সবকিছু কিন্তু দেখা চাই। পাহাড়, ঘরবাড়ি, লোকজন, মন্দির, দোকানপাট সব। যদি ইন্টারেস্টিং কিছু চোখে পড়ে উত্তরকাশীতে পৌঁছে আমাকে জানাতে ভুলবেন না। এখন শুধু দেখতে থাকুন। উত্তরকাশীতে পৌঁছতে পৌঁছতে 3:30 বাজলো। পথ চলতি লোকজনদের কাছ থেকে রাস্তার হদিশ জেনে নিয়ে রাজেশ কুলকার্নির কলেজে পৌঁছতে পৌঁছতে 3:45। দিব্যি কলেজ, এল শেপের 3 তলা বাড়ি, পাথুরে গাঁথনি, শক্তপোক্ত স্ট্রাকচার, বিশাল কম্পাউন্ড। তার মধ্যে যেমন ফুটবল খেলার মাঠ, তেমনই একটা টেনিস কোর্টও চোখে পড়ল। একদিকে একটা গির্জা, মিশনারিদের সব কলেজেই যেমন থাকে। কলেজ কম্পাউন্ডে ঢুকে রাজেশের খোঁজ করতে একটি ছাত্র বলল, আরকের আজ লাস্ট ক্লাস ছিল 2:30-টে, এখন ওকে টিচার্স রুমেও পাবেন না, হয় লাইব্রেরিতে পাবেন, নয়তো হোস্টেলে ওনার কোয়ার্টার্সে। লাইব্রেরিতে পাওয়া গেল না। হোস্টেলটা যে খেলার মাঠের ধারে, সে আমরা কলেজে ঢুকেই দেখে রেখেছি। সেখানে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে জানা গেল সুপারিনটেন্ডেন্টের কোয়ার্টার্স 3 তলায়। বলল, কুলকার্নি সব একটু আগে কলেজ থেকে ফিরেছেন, তাকে তার বাড়িতেই পাওয়া যাবে। 3 তলায় উঠে কলিং বেল টিপতে দরজা খুলে যে যুবকটি বেরিয়ে এলো, তার মুখ চোখ দেখেই বোঝা যায় যে সে ভীষণ অবাক হয়ে গেছে। এগিয়ে এসে ভাদুরী মশাইয়ের হাঁটু ছুঁয়ে বলল, আঙ্কেল আপনি? আসুন আসুন, ভিতরে আসুন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এদের তো চিনলুম না। ভাদুরী মশাই হেসে বললেন, এরাও তোর আঙ্কেল রাজেশ, ইনি চ্যাটার্জি আঙ্কেল আর উনি বোস আঙ্কেল, দুজনেই আমার ঘনিষ্ঠ বন্ধু। সঙ্গে সঙ্গে আমাদেরও হাঁটু ছুঁয়ে হাত জোর করে রাজেশ বলল, দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে ভিতরে আসুন। দরজা পেরোলে ড্রয়িং রুম। ঘরটা বড় নয়, তবে আসবাবপত্র অল্প। একদিকে একটি সেন্টার টেবিল ঘিরে বেতের একটা টানা সোফা আর খান কয়েক বেতের চেয়ার, অন্যদিকে একটা কাচের বুককেসে কিছু বই। আসবাবপত্র কম বলে ধুলো ময়লাও কম। একদিকে মস্ত জানালা, জানালায় পর্দা নেই, মাঝে মাঝে হাওয়া আসছে, তাতে ঠান্ডার আমেজ। ঘরে ঢুকে জমিয়ে বসা গেল। ভাদুরী মশাই বললেন, হ্যাঁ রে রাজেশ, তোর মাকে যে দেখছি না, তিনি কোথায়? মা দেরাদুনে তার এক বোনের বাড়িতে গেছেন। আপন বোন নন, একটু দূর সম্পর্কের আত্মীয়, পরশু ফিরবেন। দাঁড়াও, তোমাদের জন্য চা করে আনি। তোকেই চা করতে হবে? সে তো মা না থাকলে আমি নিজেই চা করি, রাজেশ এসে বলল। তোমরা গল্প করো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। রাজেশ ঘর থেকে বেরিয়ে যাবার পর ভাদুরী মশাই বললেন, হোস্টেলের ছাত্ররা থাকে 1 তলায় আর 2 তলায়, 3 তলার পুরোটাই দেখছি রাজেশের দখলে। ঘর মাত্র 2টো বটে, কিন্তু ছাদটা বিরাট, দিব্যি হাত পা ছড়িয়ে আছে। বললুম, জায়গাটা শুনেছি স্বাস্থ্যকর। সদানন্দ বাবু বললেন, ঠিকই শুনেছেন, আমি তো অলরেডি সেটা ফিল করতে শুরু করেছি। বিরাট একটা ট্রের উপরে চায়ের সরঞ্জাম
আর আলাদা একটা প্লেটে কিছু বিস্কুট নিয়ে রাজেশ এসে ঘরে ঢুকলো। বলল, দুধ চিনি মেশাইনি, আপনারা মিশিয়ে নিন। আমরা যে যার পেয়ালায় যে যার মতন করে চা নিলুম। আমি আর সদানন্দ বাবু স্রেফ লিকার, ভাদুরী মশাই আর রাজেশ দুধ আর চিনি মিশিয়ে। নিজের পেয়ালায় একটা চুমুক দিয়ে ভাদুরী মশাই বললেন, চমৎকার চা। তা হ্যাঁ রে রাজেশ, তোর ছেলেবেলা তো বাঙ্গালোরে কেটেছে, সেখানকার কথা মনে পড়ে? রাজেশ বলল, খুব মনে পড়ে, বিশেষ করে মনে পড়ে পটেল আঙ্কেলদের কথা। ওরা কেমন আছেন? রঞ্জনা বেঁচে নেই, জানকী দাসও মারা গেছে। তা হ্যাঁ রে, তোর মিনি দিদির কথা মনে পড়ে না? খুব মনে পড়ে, আমাকে ভারী ভালোবাসতো। তা মিনি দিদির খবর কি? যদি বলি তোর মিনি দিদি এখন তোর খুব কাছেই থাকে, তাহলে বিশ্বাস করবি? সত্যি? কোথায় থাকে সে? ডুন্ডা ভ্যালিতে, ভাদুরী মশাই বললেন। ডক্টর হার্বার্ট রাসেলের নাম শুনেছিস? ওরে বাবা, রাজেশ বলল, তাকে কে না জানে, তিনি তো মস্ত লোক, আ ভেরি ওয়াইডলি রেসপেক্টেড ফিজিশিয়ান, গরিবের বন্ধু, অত নামজাদা ডাক্তার, মাত্র 2 টাকা ভিজিটে রোগী দেখেন, অনেককে নাকি ওষুধও দেন বিনি পয়সায়। সেই মানুষটাই তোর মিনি দিদির স্বামী। বলো কি? তা মিনি দিদি যখন এত কাছে থাকে তখন তো তার বাড়িতে একদিন যাওয়া উচিত, আমাকে চিনতে পারবে তো? কি যে বলিস, তোর নাম বলতেই তোকে চিনতে পেরেছে, ভাদুরী মশাই বললেন। তোর ফোন নাম্বার মিনিকে দিয়েছি, শিগগিরই তোকে ফোন করে ওর বাড়িতে যেতে বলবে। কথা বলতে বলতেই উঠে দাঁড়িয়েছিলেন ভাদুরী মশাই। আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বসে বসে গল্প করুন, রাজেশকে নিয়ে আমি বরং ওর কলেজটা একটু দেখে আসি। বুঝতে পেরেছিলুম যে যে কোনো কারণেই হোক ভাদুরী মশাই এখন রাজেশের সঙ্গে কিছুক্ষণ একা থাকতে চান। ইঙ্গিতটা ধরতে না পারায় সদানন্দ বাবু, চলুন আমিও যাব বলে উঠে পড়েছিলেন। আমি তার পাঞ্জাবির খুঁট ধরে ফের বসিয়ে দিলুম। রাজেশকে নিয়ে ভাদুরী মশাই বেরিয়ে গেলেন। ফিরলেন 6টা নাগাদ। ভাদুরী মশাইয়ের হাতে দেখলুম ওই যাকে বলে বিগ শপার, সেই রকমেরই একটা বড় সড়ো ব্যাগ। আমি কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, গোটাকায় জিনিস আর কিছু ওষুধপত্র কেনা ছিল, এখান থেকেই কিনে নিলুম। ফিরতি পথে রওনা হতে হতে 6:30। জেলার নাম উত্তরকাশী, শহরের নামও তাই। ফিরতি পথে শহরের সীমানা ছাড়িয়ে ট্যাক্সি যখন একটু ফাঁকা জায়গায় পড়ল, হাত ঘড়িতে তখন 6:45। কিন্তু সূর্যাস্ত তো কলকাতার তুলনায় এখানে অনেক দেরিতে হয়, আকাশ থেকে আলো তাই তখনও মুছে যায়নি। ভাদুরী মশাই বললেন, আসার পথে বাঁ দিকে চোখ রাখতে বলেছিলুম, এবারে ডাইনে চোখ রাখুন। সদানন্দ বাবু বললেন, তার মানে এই ফিরতি পথেও নদীর দিকে চোখ রাখা চলবে না, সেই পাহাড় দেখতে দেখতেই যাব। শুধু পাহাড় দেখবেন কেন, বাড়িঘর, লোকজন, দোকানপাট সব দেখবেন। সে তো আসার পথেই দেখেছি। ইন্টারেস্টিং কিছু চোখে পড়েনি? রাস্তার ধারে একটা ঝাঁকড়া চুলো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সঙ্গে একটা বাঁদর। বাঁদরটা তার কাঁধে বসে কলা খাচ্ছিল। মানুষ কি শুধু কুকুর, বিড়াল আর গরু ছাগল পোষে? ভাদুরী মশাই হেসে বললেন, বাঁদরও পোষে, ওটা ওর পোষা বাঁদর। তো উল্লেখ করার মতো আর কিছু আপনি দেখেননি? কই না তো, সদানন্দ বাবু বললেন। তবে হ্যাঁ, একটা মিষ্টির দোকানের সাইনবোর্ডে হিন্দি লেখা, নিচে বাংলায় লেখা রয়েছে, দেখলুম বিশ্বনাথ মিষ্টান্ন ভান্ডার। দোকানটার মালিক বোধ করি বাঙালি। তা এটা কি ইন্টারেস্টিং ব্যাপার নয়? ভাদুরী মশাই বললেন, খুবই ইন্টারেস্টিং। তা কিরণ বাবু, এবারে আপনার কথা শুনি, আপনার চোখে কিছু পড়লো? না, আমি বললুম, বাঁদর কাঁধে লোকটাকে আমিও দেখেছি বটে, তবে সাইনবোর্ডে বাংলা হরফটা আমার চোখে পড়েনি। দুটো বাড়ি অবশ্য দেখেছি। কোন দুটো বাড়ি? যার কথা আজই কামিনীর মুখে শুনেছি আমরা। প্রথমটা অবশ্য আলাদা একটা বাড়ি নয়, অনেকগুলো ফ্ল্যাট বাড়ি নিয়ে একটা হাউজিং এস্টেট। এটা মোটামুটি ডোন্ডা ভ্যালি আর উত্তরকাশীর মাঝামাঝি জায়গায়। লিজা বোধহয় ওখানেই থাকে। দ্বিতীয় বাড়িটার কথা বলুন। সেটা আবার ওই হাউজিং এস্টেট আর উত্তরকাশীর মাঝামাঝি জায়গায়, মোটামুটি দুটো জায়গা থেকে ইকুইডিস্ট্যান্ট।
এটা কি রকমের বাড়ি? স্রেফ ইটের গাঁথনির একটা দোতলা স্ট্রাকচার, আনফিনিশড। এমনকি ইটের উপরে পলেস্তারাও পড়েনি। তা এই রকমের একটা বাড়ির কথাও আজই আমরা শুনেছি, তাই না? থ্যাঙ্কস, ভাদুরী মশাই বললেন। আমি ধরেই নিয়েছিলুম যে বাড়ির কথা আপনারা আজই শুনেছেন, আর সে দুটো যে এই রকম উপরেই, তাও যখন আপনারা জানেন তখন অন্তত তাদের লোকেশনের দিকে আপনাদের খেয়াল থাকবে। কিন্তু এখন দেখছি কিরণ বাবুর খেয়াল থাকলেও সদানন্দ বাবুর ছিল না। সদানন্দ বাবু, তার শাস্তি কি জানেন? সদানন্দ বাবু ঘাবড়ে গিয়েছিলেন। আমতা আমতা করে বললেন, না, আমারও খেয়াল ছিল, বাড়ি দুটো আমিও দেখেছি, সে কথা বলতুমো, তবে কি না ওই মানে শাস্তি হচ্ছে আজ না হোক কাল রাত্রিরে ওই আনফিনিশড বাড়িটাতে আপনাকে একবার একা যেতে হবে। সদানন্দ বাবু ডুকরে উঠে বললেন, একদম একা? একদম একা, ভাদুরী মশাই বললেন। অস্ত্র বলতে আপনার কাছে খেটে লাঠিটা অবশ্য থাকবে, ওটা দিয়ে আপনি যেই যেখানে থাকুক তার নাকে একঘা বসিয়ে দেবেন। আমি বললুম, অবশ্য অন্ধকারে তাকে আপনি দেখতে পাবেন কিনা সেটা ঘোর সন্দেহের ব্যাপার। লাঠির সঙ্গে তাই একটা টর্চও সঙ্গে থাকা ভালো। আমরা যে তাকে নিয়ে মজা করছি সে ব্যাপারে নিশ্চিন্ত হতে পারছেন না সদানন্দ বাবু। বললেন, যা, যত সব বেয়ারা ঠাট্টা, কোনো মানে হয়? কথা বলতে বলতে আমরা সেই পরিত্যক্ত বাড়িটার কাছে এসে পড়েছিলাম। চলন্ত ট্যাক্সি থেকে সেদিকে আঙুল তুলে ভাদুরী মশাই বললেন, বাড়িটা ভালো করে দেখে রাখুন সদানন্দ বাবু, এখনো দিনের আলো একেবারে মিলিয়ে যায়নি। রাত্রিরে কিন্তু ঘুরঘুরটি অন্ধকার, ভয় করবে না তো? এতক্ষণ যিনি মিনমিন করে কথা বলছিলেন একেবারে হঠাৎই পাল্টে গেল তার গলা। বুকে টোকা মেরে বললেন, ভয় করবে আমার? Then you don't know সদানন্দ বোস। হা 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 হা। আমার মনে হলো সদানন্দ বাবু যদি পাগল নাও হয়ে থাকেন তো হতে আর খুব দেরি নেই, কিন্তু ভাদুরী মশাই দেখলেন দারুণ খুশি। বললেন, শাবাশ, ব্রেভো, এই তো চাই। বাদ বাকি রাস্তাটা গল্প গুজব করে কাটলো। হাউজিং এস্টেটের কাছেই একটা পেট্রোল পাম্প, সেখান থেকে ট্যাঙ্ক ভর্তি করে তেল নিয়ে নিল ইন্দারলাল। ডুন্ডা ভ্যালিতে পৌঁছে কিন্তু তৎক্ষণাৎ আমরা ভিতরে ঢুকলুম না। ভাদুরী মশাই ঢুকতে দিলেন না। ইন্দারলালকে বললেন, গেট ছাড়িয়ে গাড়িটা একেবারে পাঁচিলের শেষ অবধি নিয়ে চলো, তারপর পাঁচিল যেখানে উত্তরে ঘুরেছে সেখানে ডাইনে মোড় নিয়ে রাস্তা থেকে একটু নামিয়ে তোমার গাড়িকে পাঁচিলের গা ঘেঁষে দাঁড় করাও। তাই করলো ইন্দারলাল। গাড়িটা এখন পাঁচিলের আড়ালে ঢাকা পড়েছে। উঁচু পাঁচিল, তবু যাতে কেউ টপকাতে না পারে তার জন্য সেই পাঁচিলের উপরেও আদ্যন্ত টেনে নেওয়া হয়েছে ফুট দেড়েক উঁচু কাঁটা তারের বেড়া। সেটা চওড়াও অন্তত ফুটখানেক। তার উপরে একটা কাক মরে পড়ে আছে, তার পাশে তার থেকে ঝুলছে এক ফালি ব্রাউন রঙের ছিট কাপড়। বনেটে পা রেখে গাড়ির ছাতের উপরে উঠে পড়লেন ভাদুরী মশাই। কাঁটাতারের বেড়াটা এখন তার হাতের নাগালে। হাত বাড়ালেই সেটা তিনি ধরতে পারেন। হাতটা একেবারে বাড়িয়েছিলেনও, কিন্তু পর মুহূর্তেই হাত টেনে নিয়ে গাড়ির ছাদ থেকে তিনি মাটিতে নেমে পড়লেন। বললুম, কি ব্যাপার? গেট দিয়েই তো ভেতরে ঢোকা যায়, তাহলে আর পাঁচিল ডিঙোবার দরকার কি? ভাদুরী মশাই আমার কথার কোনো জবাব না দিয়ে সদানন্দ বাবুর দিকে তাকালেন। বললেন, আপনার লাঠিখানা সঙ্গে আছে? মাথায় লোহার বল লাগানো লাঠিটা? সদানন্দ বাবু বললেন, ওটা সব সময় আমার সঙ্গে থাকে। ওটা দিন। লাঠিখানা নিয়ে ফের গাড়ির ছাদে উঠলেন ভাদুরী মশাই। লাঠির যেদিকে রাবারের ফেরুল লাগানো সেই দিকটা দিয়ে কাঁটাতারের বেড়া থেকে ছিটকাপড়ের টুকরোটা খসিয়ে আনলেন। তারপর গাড়িতে ঢুকে সদানন্দ বাবুকে তার লাঠিখানা ফেরত দিয়ে ইন্দারলালকে বললেন, এবারে গাড়ি ঘুরিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকো। বললুম, লাঠির দরকার হলো কেন? ছিটকাপড়ের টুকরোটা আপনার কি কাজে লাগবে জানি না, তবে ওটা তো হাত বাড়িয়েই নিয়ে আসা যেত। তা যেত, ভাদুরী মশাই বললেন, আর তার ফলে আমি মারাও যেতে পারতুম। তার মানে? মানে তো খুবই সোজা। লোহার কাঁটাতারের মধ্যে দিয়ে সম্ভবত ইলেকট্রিক কারেন্ট চালানো আছে, নইলে কাকটা ওখানে ওইভাবে মরে পড়ে থাকতো না। গেট দিয়ে গাড়ি ভিতরে ঢুকলো।
পথ আটকানো কাঠের ডান্ডাটা তুলে নেওয়া হলো। সেন্ট্রি বক্সের লোকটি যে তার খাতা আর করেছে সেটাও দেখলুম। ওর কাজ গাড়ির নম্বর আর ভিতরে ঢোকার সময় লিখে রাখা, সেটা লিখে রাখছে। প্রায় 8:30। কাজের লোকেরা বিকেল বিকেল যে যার বাড়ি চলে যায়। আজও চলে গিয়েছে। সদরের কলিং বেল বাজাতে তাই কামিনী এসে দরজা খুলে দিল। খানিকটা অনুযোগের গলায় বলল, এত দেরি হলো যে? রাজেশ ছাড়তে চাইছিল না বুঝি? শুধু কি আর রাজেশের সঙ্গে দেখা করতে গেছলুম, আরো কাজ ছিল, ভাদুরী মশাই বললেন। সেসব সারতে সারতে দেরি হয়ে গেল। তা বটি ফিরেছে তো? তোমরা বেরিয়ে যাবার খানিক বাদেই ফিরেছে, কামিনী বলল। ঘন্টাখানেক ঘুমিয়েও নিয়েছে। তা তোমরা দাঁড়িয়ে রইলে কেন? ভিতরে এসো, বাটি তোমাদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। সবাই মিলে একতলার ড্রয়িং রুমে ঢোকা গেল। ঘরের এক কোণে একটা আর্ম চেয়ার, সেখানে ল্যাম্পপোস্টের তলায় বসে যিনি একটা বই পড়ছিলেন তিনি যে ডক্টর হার্বার্ট রাসেল সেটা বুঝে নিলুম। ভদ্রলোক আমাদের ঘরে ঢোকার শব্দ পেয়ে বই থেকে চোখ তুলেই আরাম কেদারা থেকে উঠে পড়েছিলেন। এবারে এগিয়ে গিয়ে ভাদুরী মশাইয়ের 2 হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললেন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তা কাণ্ড দেখো আঙ্কেল, আমরাই তোমাকে এখানে ডেকে আনলুম, অথচ তোমরা যখন এলে তখন আমি বাড়িতে ছিলুম না। হোয়াট আ শেম। পরক্ষণে আমার ও সদানন্দ বাবুর দিকে হাত বাড়িয়ে হাসতে হাসতে বললেন, আমি বটি, আর আপনাদের পরিচয় আমি মিনির কাছে পেয়েছি, সো ইউ ডোন্ট হ্যাভ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলভস। ভাদুরী মশাই বললেন, তোমার রুগীদের খবর কি? গ্রামে একটা উৎসব ছিল, বাটি বলল। আর জানেনই তো, খাওয়া দাওয়া ছাড়া কোনো উৎসবই হয় না, তো তার থেকে ফুড পয়জনিং। যাই হোক, সময় মতো খবর পেয়েছিলেন তাই রক্ষে, একজন বাদে বাকি সবাই এ যাত্রা বেঁচে গেছে। তোমার তো খুব ধকল গেল। ও কিছু না, বাটি হেসে বলল। বাড়িতে ফিরে ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়েছি, বাস ধকল তাতেই কেটে গেছে। তা আপনাদের জন্য একটু কফির ব্যবস্থা করি? কামিনী প্রায় ঝাঁপিয়ে পড়ে বলল, এখন কফি? পাগলামি করো না, 9টা বাজতে চললো, খাবারগুলো গরম করে এক্ষুনি তোমাদের ডিনারের ব্যবস্থা করছি। ঘর থেকে কামিনী বেরিয়ে গেল। ডিনারের ডাক পড়ল মিনিট 10 পরেই। ডাইনিং রুমে ঢুকে ভাদুরী মশাই বললেন, বাইরে থেকে ঘুরে এসেছি, উপরে গিয়ে জামা কাপড় পাল্টে এলে হতো না? কামিনী বলল, খাবার ঠান্ডা হয়ে যাবে আঙ্কেল, এখানেই বেসিনে হাত মুখ ধুয়ে খেতে বসে যাও। তাই বসতে হলো। খেতে বসে ভাদুরী মশাই বললেন, ওরে মিনি, যেমন লাঞ্চ তেমন ডিনারের আগেই তুই তো সেই টনিকটা খাস, সেটা খাবি না? সেটা তো তোমার কাছে, বেরোবার আগে তো আর সেটা আমাকে দিয়ে যাওনি, নিজে খাওয়ার পরে বোধহয় তোমার ঘরেই রেখে দিয়েছো। তাই হবে, ভাদুরী মশাই বললেন। বুড়ো হয়েছি তো, অনেক দরকারি কথাও আজকাল দেখছি ভুলে যাই। যাকে স্বাদটা যখন ভালো লাগছিল না তখন আর ওটা খাবার দরকার নেই। তোর জন্য একটা নতুন বোতল নিয়ে এসেছি, এই দেখ। ভিক্ষাপত্র হাতে ঝুলিয়ে ডাইনিং রুমে ঢুকেছিলেন ভাদুরী মশাই। এবারে তার মধ্যে হাত ঢুকিয়ে বোতলটা বার করে টেবিলের উপরে রাখলেন। কামিনী বলল, আরে এটা তো একই টনিক, এনার্জি প্লাস। রাইট, কিন্তু টনিকটা এক হলেও স্বাদটা আলাদা। এনার্জি প্লাস আসলে অনেক স্বাদের হয়, এটা অরেঞ্জ ফ্লেভার্ড, খেয়ে দেখ, খারাপ লাগবে না। বাটিকে দিয়ে বোতলের মুখ খুলিয়ে 1 কাপে 2 চামচ ঢেলে তক্ষুনি খেয়ে নিল কামিনী। তারপর ঠোঁটে জিভ বুলিয়ে বলল, চমৎকার, থ্যাংক ইউ আঙ্কেল। তা এটা কিনলি কোথায়? কেন, উত্তরকাশীতে, ভাদুরী মশাই বললেন। দাঁড়া, উত্তরকাশী থেকে তোর জন্য আর একটা জিনিসও এনেছি, বলে ফের সেই ঝোলার মধ্যে হাত ঢোকালেন। এবারে বার হলো সোনালী র্যাপিং পেপারে জরির ফিতে দিয়ে মোড়া একটা প্যাকেট। কামিনী বলল, কি আছে ওর মধ্যে? ভাদুরী মশাই হেসে বললেন, উত্তরকাশীর বিখ্যাত মিঠাইওয়ালা গয়া প্রসাদের কালাকাঁদ। রাজেশ তোমার জন্য পাঠিয়েছে, তার ছেলেবেলার মিনি দিদির কথা সে ভোলেনি। বাটি বলল, আপনারা যে রাজেশের কাছে গিয়েছিলেন সে কথা মিনির কাছে শুনেছি, তা ওকে একদিন আসতে বললেই তো হয়। আপনার কাছে ওর ফোন নাম্বার আছে আঙ্কেল? কেন, ওর সঙ্গে কথা বলবে? আমি কথা না বলি বরং মিনি বলুক, বাটি বলল। মিনি, তুমি ওকে ফোন করে বলে দাও যে পরশু রবিবার সকালেই যদি ও চলে আসে তো
তো আমরা ভারী খুশি হব। সারাটা দিন আমাদের সঙ্গে কাটাক, তারপর বিকেলে আবার উত্তরকাশীতে ফিরে যাবে। কামিনী বলল, আসতে যে বলবো তুমি সেদিন বাড়িতে থাকতে পারবে তো? তুমি হোস্ট, সেটা ভুলে যেও না। কাউকে আসতে বলে তারপর নিজেই যদি বাড়িতে না থাকো তো সে ভারী বিচ্ছিরি ব্যাপার হবে। ঠিক আছে ঠিক আছে, বাটি বলল, আমি সেদিন বাড়িতেই থাকবো। আরে বাবা, ডাক্তাররাও তো মানুষ, তাদেরও তো এক আধ দিন বাড়িতে থাকা দরকার হতে পারে। তাদেরও তো অসুখ বিসুখ হয়, নাকি হয় না? কামিনী বলেছিল বাটির বয়স এখন 50। চেহারা দেখে কিন্তু আরেকটু কম বলে মনে হয়। টাক পড়েছে এটাও বাজে কথা। তবে হ্যাঁ, মাথার সামনের দিকে চুল খানিকটা পাতলা হয়ে এসেছে বটে। টুথব্রাশ গোঁফ, দাড়ি নেই। থুতনিতে গটিটা ওই যাকে ছাগল দাড়ি বলে আর কি, চোখে পড়ার মতো। ড্রয়িং রুমে ঢুকে চোখে চশমা দেখেছিলুম। আমরা ঘরে ঢুকতেই বাটি সেটা খুলে রাখে। তার মানে প্লাস পাওয়ারের চশমা। বই পড়ার সময় কি কাগজপত্রে চোখ বুলোবার সময় ওটা দরকার হয়, অন্য সময় হয় না। যেমন এখন ওর চোখে চশমা নেই। চোখের মনির রং আশ্চর্য নীল, মুখে সব সময়ই একটু হাসি লেগে আছে। কথাবার্তা শুনে মনে হয় মানুষটি খোলামেলা ধরনের। এটাও মনে হলো যে তিনবার ভুল করার পরে কামিনী অন্তত এইবার কোনো করেনি। সত্যিকারের নির্ভরযোগ্য একজন মানুষকে সে তার জীবন সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে। খাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছিল 9:30টার মধ্যেই, কিন্তু গল্প যেন আর শেষ হতে চাইছিল না। বাঙ্গালোরের গল্প, কামিনীর বাবা আর মায়ের গল্প, কামিনীর ছেলেবেলার গল্প, তার ছবি আঁকা আর শরৎ শেখার গল্প, রাজেশদের পরিবার আর কামিনীদের পরিবারের মধুর সম্পর্কের গল্প। গল্পে হঠাৎ ছেদ পড়ল ভাদুরী মশাইয়ের কথায়। ওরে বাবা, এই যে 10:30 বাজে। ও হে বাটি, পরশু রোববার সকালে তো রাজেশ এখানে আসবে, তুমিও সারাদিন তাই বাড়িতেই থাকছো, তাই না? বাটি হেসে ফেলে বলল, সে তো থাকতেই হবে। আর কাল সকাল 8টায় ব্রেকফাস্ট করে রোগী দেখতে যাব এখানকারই একটা পাহাড়ি বস্তিতে। ফিরতে ফিরতে 12টা-1টা। ইটস আ ক্রাউডেড ডে। তাহলে আর একটিও কথা না বলে শুয়ে পড়ো গিয়ে, ভাদুরী মশাই বললেন। বিকেলে ঘন্টাখানেক ঘুমিয়েছো বটে, কিন্তু গতকাল থেকে যা খাটাখাটনি গেছে তার ধকল এখনো ওতে কাটেনি। এখন আর গল্প না করে উঠে পড়ো। ইউ নিড রেস্ট। বাটিকে সত্যি ক্লান্ত দেখাচ্ছিল। সে আর কথা না বাড়িয়ে উঠে পড়ল। ফোনটা বাজলো তার মিনিট 10 বাদে। আমরা তখনও ডাইনিং রুমে বসে গল্প করছি। কামিনী বলল, তোমরা বসো আঙ্কেল, বাটি সম্ভবত ঘুমিয়ে পড়েছে। আমি ড্রয়িং রুমে গিয়ে লাইনটা নিয়ে নিচ্ছি। কথাটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 5 বাদেই। ভাদুরী মশাই বললেন, নিশ্চয়ই কোনো রোগীর ফোন। বাটিকে এখন আবার ঘুম থেকে উঠে বেরোতে হবে নাকি? কামিনী কোনো উত্তর দিল না। একটা পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল। দেখে মনে হলো তার মুখ থেকে সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। ভাদুরী মশাই বললেন, কিরে, কি হলো? কথা বলছিস না কেন? কার ফোন? এতক্ষণে যেন হুঁশ ফিরল কামিনীর। শুকনো ফ্যাসফ্যাসে গলায় বলল, সেই লোকটার। কোন লোকটার? যার কথায় ভয় পেয়ে তুই নেকলেসটা দিয়ে দিয়েছিস? হ্যাঁ, কিন্তু এখন আবার আমার যে একটা মুক্তোর মালা আছে সেটা চাইছে। বলছে যে কাল রাত্রিরেই কাউকে দিয়ে পাঠাতে হবে, সেই একই জায়গায়। ভাদুরী মশাই মৃদু হাসলেন, বললেন, এতে এত অবাক হচ্ছিস কেন? হব না, ও তো এরপরেও আরো চাইবে। চাইতেই পারে, ভাদুরী মশাই বললেন। যারা ব্ল্যাকমেল করে শিকারকে তারা সহজে ছাড়ে না। এই লোকটাও তোকে সহজে ছাড়বে না মিনি। ক্রমাগত ভয় দেখিয়ে তোর সর্বস্ব লুট করবে। তাহলে কি করব আমি এখন? ওর কথা মতো কাজ না করলে তো ছবিগুলো বাটির কাছে পাঠিয়ে দেবে। তাহলে যে কি কাণ্ড হবে তা তো ভাবতেই আমার হাত পা হিম হয়ে যাচ্ছে। বাটিকে সব খুলে বলবো? ভাদুরী মশাই আবার মৃদু হাসলেন, বললেন, বলা উচিত ছিল প্রথম যখন ওই কদর্য ফটোগুলো আর ওই চিঠিটা পেয়েছিলি তখনই। তা যখন বলিসনি তখন এবারেও বলিস না। এবারে তাহলে কি করব?
প্রথমবারে যা করেছিলি এবারেও তাই করবি। মুক্তোর মালাটা পাঠিয়ে দিবি। ওগুলো কালচার্ড পাল নয় আঙ্কেল, কামিনী টুকরে উঠে বলল। খাঁটি মুক্তো। তা হোক। ভাদুরী মশাই তার মুখের হাসিটা ধরে রেখে নির্বিকার গলায় বললেন, চেয়েছে যখন তখন পাঠিয়েই দে। শেষ হলো কামিনীর কণ্ঠহারের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব নিয়ে শীঘ্রই আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।